আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইংরাজি বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোনগুলো পড়তে হবে। ইংলিশ তোমাদের যে টেক্সট বই রয়েছে 45 নম্বর পৃষ্ঠা থেকে 85 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে, কারণ সব স্কুলের সিলেবাস এক নাও হতে পারে, কিছু কিছু স্কুলে এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্সেস অ্যানি ফোর। তো এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটাকে পড়তে হবে, তারপর নিচে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 1 × 4 = 4। তো প্যাসেজটা দেখো কি বলা হয়েছে এখানে, ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। ওকে, তো ইট ওয়াজ মানে কি এটা ছিল, আর বিজি মর্নিং, বিজি মানে কি ব্যস্ত, এটা ছিল একটি ব্যস্ত সকালবেলা, ঠিক আছে। ইন আর রেলওয়ে স্টেশন, একটি রেল স্টেশনের সকালবেলায় একটা ব্যস্ততম একটা সময় ছিল, ঠিক আছে। ব্যস্ত একটা সকালবেলা ছিল, সেই সময় প্রচুর লোকজন স্টেশনে ছিল আর কি। তো সেরকম একটা সময়ের কথা এখানটায় বলা হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের দেখো, এটা সম্ভবত তোমাদের 6 নম্বর যে লেসন সেই লেসন থেকে দেওয়া হয়েছে, স্বদেশ নামে তোমাদের যে লেসনটা রয়েছে সেখান থেকে, ঠিক আছে। তারপর দেখো দ্য ইয়ার ওয়াজ 1930, দ্য ইয়ার মানে কি বছরটা ছিল 1930। তো 1930 সালের কথা এখানে বলা হচ্ছে। আ ইয়াং বয় ইন সোয়েলড ক্লোথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। তো আ ইয়াং বয় মানে হচ্ছে একটি অল্প বয়সী একটা ছেলে, ইন সোয়েলড ক্লোথস, ক্লোথ মানে কি জামা কাপড়, এখানে সোয়েলড মানে কি জামা কাপড়টা তার ছিল কি ময়লা, ঠিক আছে। ময়লা জামা কাপড় পরিহিত বা ময়লা জামা কাপড় যুক্ত একটা ছেলে কী করলো, এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এন্টার্ড মানে কি প্রবেশ করো, প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তোকে হিজ ফিট মানে তার পাগুলো, ওয়ার বেয়ার, বেয়ার মানে কি নগ্ন, অর্থাৎ তার পায়ে কোনো চপ্পল বা জুতো ছিল না, তার পাগুলো ছিল নগ্ন, অ্যান্ড মাডি, এবং মাডি মানে কি ধুলো কাদা মাখা। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। তো হি সিম টু বি, তাকে মনে হলো কি ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, তাকে খুব ক্লান্ত বলে মনে হলো সেই ছেলেটিকে। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। বাট মানে কি কিন্তু, হিজ আইজ তার চোখগুলি ওয়ার গ্লোয়িং, গ্লোয়িং মানে কি জ্বলছিল, মানে উজ্জ্বলভাবে জ্বলা আর কি, ঠিক আছে। তার চোখগুলি উজ্জ্বলভাবে জ্বলছিল, লাইক ফায়ার মানে হচ্ছে আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল হচ্ছে স্বদেশ, সেই ছেলেটির নাম হচ্ছে কি স্বদেশ। মিন হোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। মিন হোয়াইল মানে কি ইতিমধ্যে, সাম ব্রিটিশ পুলিশ কিছু ব্রিটিশ মানে কি সেই সময় ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করতো, তো সেই ব্রিটিশদের কিছু পুলিশ ওয়ার সিন তাদেরকে দেখা গেল আউটসাইড দ্য স্টেশন মানে স্টেশনের বাইরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে। তারপর দেখো দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তো দেখো দে ওয়ার মানে তারা ছিল, অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার। তো লুক, এখানে লুক আউট ফর বলতে কী বোঝানো হচ্ছে, মানে তারা খুঁজছিল আর কি, তারা খোঁজে ছিল, কার খোঁজে ছিল, আর ইয়াং ফ্রিডম ফাইটার, একজন ইয়াং বা অল্প বয়সী একজন স্বাধীনতা যোদ্ধা। ফ্রিডম ফাইটার বলতে, ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা, অফ বেঙ্গল মানে বাংলার, তারা বাংলার একজন অল্প বয়সী স্বাধীনতা যোদ্ধার খোঁজে ছিল, অর্থাৎ তাকে তারা খুঁজছিল এই ব্রিটিশদের পুলিশগুলো। তো এই পর্যন্ত আমাদের প্যাসেজটা দেওয়া আছে। চলো আমরা যে প্রশ্ন আমাদের এরপর দেওয়া হয়েছে সেগুলো দেখে নিই। কী বলা হচ্ছে দেখো, নাম্বার এতে হু এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনে কে প্রবেশ করেছিল রেলওয়ে স্টেশনে, স্বদেশ নামে যে ছেলেটা, সেই ছেলেটা প্রবেশ করেছিল। তো আমরা কী লিখবো দেখো, এখানে যে এই আনসারটা যদি আমরা লিখতে যাই, শুধুমাত্র এই হু এর জায়গায় যদি আমরা নামটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পুরো আনসারটা একটা সঠিক বাক্যে, পূর্ণ বাক্যে লেখা হবে। তো দেখো আমরা কী লিখছি এখানে, আ ইয়াং বয় নেমড স্বদেশ এন্টার দ্য রেলওয়ে স্টেশন, অথবা শুধুমাত্র যদি তোমরা এই স্বদেশ লেখো, ঠিক আছে, স্বদেশ এই অংশটা, স্বদেশ এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন, এটা লিখলেও হবে। তো আমরা এখানে এটা আরও ভালোভাবে লিখেছি কি আ ইয়াং বয় নেমড স্বদেশ, মানে একটা অল্প বয়সী ছেলে, স্বদেশ নামে একটা অল্প বয়সী ছেলে রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছিল বা ঢুকেছিল। হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন, তার অবস্থাটা সেই সময় কেমন ছিল, তার যে জামাটা কেমন ছিল, ময়লা মাখা, তার পায়ে চটি চপ্পল বা জুতো কিছু ছিল না, পাগুলো ধুলো মাখা ছিল, ঠিক আছে। তো এইগুলো আমাদের লিখতে হবে। তো হি ওয়াজ ওয়ারিং সোয়েলড ক্লোথস, সে পরেছিল, ওয়ারিং মানে কি পরেছিল, সে পরেছিল কি মানে হচ্ছে ধুলো মাখা বা ময়লা একটা কাপড়
পরেছিল, জামা কাপড় পরেছিল। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল নগ্ন, অ্যান্ড মাডি এবং ধুলোবালি মাখা, ধুলো মাখা বা মাটি মাখা। অ্যান্ড হি সেমড টু বি ভেরি টায়ার্ড, এবং তাকে দেখে খুব ক্লান্ত বলে মনে হচ্ছিল। হাউ ওয়ার হিজ আইজ ওয়ার লাইক, তার চোখগুলি, হাউ ওয়ার হিজ আইজ গ্লোয়িং লাইক, তার চোখগুলো কিসের মতো জ্বলছিল, আগুনের মতো জ্বলছিল। তো আমরা কী লিখবো, হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, আগুনের মতো জ্বলছিল চোখগুলি। এরপর দেখো, ওম্যান ডিড হোম ডিড দ্য পুলিশ লুক ফর, মানে কাকে পুলিশ খুঁজছিল, একটা মানে বাংলার একটা অল্প বয়সী স্বাধীনতা যোদ্ধাকে খুঁজছিল। দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, বাংলার একজন একটা অল্প বয়সী স্বাধীনতা যোদ্ধাকে তারা খুঁজছিল, এই ব্রিটিশদের পুলিশগুলো। হুইচ ইয়ার ওয়াজ ইট দেন, মানে এই সময়টা কোন বছরের কথা বলা হচ্ছে, 1930 সালের কথা বলা হচ্ছে। তো আমরা কী লিখবো, ইট ওয়াজ দ্য ইয়ার 1930, এটা ছিল 1930 সালের কথা, ঠিক আছে। 2 নম্বর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম, প্রশ্নের মান 2 দেওয়া আছে। তো এখানে এই যে একটা রাইম মানে একটা কবিতা ছড়া বা দেওয়া আছে, এই ছড়াটির শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে, এটা তোমাদের বইতে সম্ভবত রয়েছে। ওকে, তো দেখো প্রথমে কী দেওয়া আছে, মিস্টার ড্যাশ, এখানে কী লিখবে, মিস্টার ড্যাশ, এখানে ড্যাশে হবে ইস্ট, মিস্টার ইস্ট সেড আই অ্যাম গোয়িং টু, এখানে হবে আই অ্যাম গোয়িং টু টাউন। ওকে, এখানে লিখবে টাউন। তারপরে সো হি পুট হিজ ক্লোক ডাউন, নেক্সট হচ্ছে বিটুইন হিজ নিজ অ্যান্ড দ্যাট ক্লাউড, ঠিক আছে, বিটুইন হিজ এখানে হবে নিজ অ্যান্ড দ্যাট, এই শূন্যস্থানে কী হবে, ক্লাউন হবে, ঠিক আছে। তো এইভাবে এটাকে পূরণ করে দেবে। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, 3 নম্বর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে আমাদের ভার্বগুলো দেওয়া আছে, যে শব্দগুলো দেওয়া আছে, সঠিক শব্দটা আমাদের এখানে শূন্যস্থানে বসাতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর টোটাল। তো প্রথমে দেওয়া আছে নাম্বার এতে, দ্য রুম ড্যাশ 4 ওয়ালস, মানে ঘরের 4টি দেওয়াল আছে। এখানে দেওয়া আছে হ্যাভ আর দেওয়া আছে হ্যাজ, তো এখানে কোনটা হবে, হ্যাভ আর হ্যাজ, হ্যাভ কোথায় হয় এবং হ্যাজ কোথায় হয়, হ্যাজ সাধারণত কোথায় হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু হবে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে আমাদের হ্যাভ হবে, ঠিক আছে। যেহেতু দেখো ঘরটা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, অথবা কোনো কিছু যদি নাম বোঝায়, নামটা যদি একটা বোঝায়, সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখানে রুম মানে কি, একটা ঘর, কোনো কিছু নাম বোঝাচ্ছে এবং এটা একটা বোঝাচ্ছে, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এইখানটা আমাদের কী হবে, হ্যাজ হবে, ঠিক আছে। এই ঘরে তোমরা লিখবে হ্যাজ। তো দ্য রুম হ্যাজ 4 ওয়ালস, ঘরের 4টি দেওয়াল আছে। নাম্বার বি, দে ড্যাশ মাই ফ্রেন্ডস, এখানে আর দেওয়া আছে আর ইজ দেওয়া আছে। তো দে এর পর কী হবে, দে এর পর আর হবে, ইজ কার পরে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, আয়ের পরে অ্যাম হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তারপরে আর হবে, ঠিক আছে। তো আমাদের এখানে এটা কী হবে, দিয়ে এ আর ই, এটা হবে আর এটা ছিল আমাদের হ্যাজ, ঠিক আছে। তো দিয়ে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। এরপর দেখো সি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, তারপর ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, হ্যাজ আর হ্যাভ দেওয়া আছে, হ্যাজ হবে না হ্যাভ হবে। তো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা প্রথমেই বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে হ্যাজ হবে, তো সি এর পরে কী হবে, হ্যাজ হবে। তো সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, দ্য মেরি গো রাউন্ড মানে কি, নাগরদোলা চড়ে সে খুব মজা করেছে আর কি। তারপরে সুবল অ্যান্ড মাদল ড্যাশ আ বোট, সুবল এবং মাদলের একটি বোট আছে। তো এখানে দেখো সুবল অ্যান্ড মাদল, এখানে দুজনের কথা বলা যায়, দেখ সুবল কিন্তু থার্ড পারসন, মাদলও থার্ড পারসন, কিন্তু এখানে দুজনের কথা বলা যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা নয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাজ কিন্তু হবে না, এখানে কী হবে, হ্যাভ হবে, HAVE, হ্যাভটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে লিখবে হ্যাভ, এই হ্যাভটা এখানে হবে, ওকে। পরেরটা দেখো নাম্বার 4, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের একটা করে বাক্য লিখতে হবে, প্রশ্নের মান 1 করে, দুটির জন্য 2 নম্বর। প্রথমে কী দেওয়া হচ্ছে স্ট্রেঞ্জ, এই স্ট্রেঞ্জ দিয়ে আমাদের একটি বাক্য লিখতে হবে। তো দেখো স্ট্রেঞ্জ দিয়ে আমরা লিখেছি আই স আ স্ট্রেঞ্জ বার্ড ইন আওয়ার গার্ডেন ইয়েস্টারডে, আমাদের বাগানে গতকাল আমি একটা স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত একটা পাখি দেখেছিলাম, ঠিক আছে। তো স্ট্রেঞ্জ দিয়ে অন্য কোনো বাক্য তোমরা লিখতে পারো, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে, বা আশ্চর্যজনক। এরপর নাম্বার বি, গ্রেট মানে হচ্ছে কি মহান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার একজন বিখ্যাত সমাজ সংস্কারক, ঠিক আছে। গ্রেট মানে হচ্ছে মহান।
এরপর কী দেওয়া হচ্ছে 5 নম্বর থেকে রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস অ্যানি 4, যে কোনো 4টির পাস্ট টেন্স লিখতে হবে। এই ভার্বগুলো দেবে সি মানে কি দেখা, সি এর পাস্ট টেন্স লিখতে হবে, পাস্ট ফর্ম লিখতে হবে। সি, স, সিন, প্রতিটা ভার্বের 3টে করে ফর্ম থাকে, ঠিক আছে। সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সি এর যে পাস্ট ফর্ম সেটা কী হবে, সি এর পাস্ট ফর্ম হবে স, SAW, স, ঠিক আছে। তো এখানে লিখতে হবে স। তারপর কী দেওয়া হচ্ছে স্টপ মানে কি থেমে যাওয়া, তো স্টপের যে পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম সেটা কী হবে, স্টপড হবে, STOPED, স্টপড হবে, ঠিক আছে। তো এখানে লিখবে ডবল পি হবে, এখানে ডবল PED, স্টপড হবে, যেটা আমরা এখানে লিখেছি স্টপের যে সেকেন্ড ফর্মটা। এবার স্টাডি মানে কি পড়াশোনা করা, স্টাডি এটার যে পাস্ট ফর্ম কী হবে, স্টাডিড হবে, STUD, এখানে ওয়াইটা উঠে গিয়ে আই হবে, IED হবে, স্টাডিড হবে। তারপরে দেখো প্লের ফার্স্ট ফর্ম কী হবে, প্লে মানে খেলা করা, স্টাডি মানে পড়াশোনা করা, ঠিক আছে, আর প্লে মানে খেলা করা। তো প্লে কী হবে, PLAYED, এখানে ED যুক্ত হবে, প্লেড হয়ে গেল। এরপর হচ্ছে হ্যাভ মানে কি আছে, আর হ্যাভের পাস্ট ফর্ম কী হবে, হ্যাড মানে ছিল, HAD, হ্যাড। তারপরে আচ্ছা এখানে আমাদের এগুলো ছিল, তো আমরা এগুলো সম্পূর্ণ করলাম, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে 6 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, হাফ ইন্টু 4 = 2। প্রশ্নের মানে এখানে হাফ নম্বর করে দেওয়া আছে, 4টির জন্য 2 নম্বর রয়েছে টোটাল। এখানে জেন্ডার চেঞ্জ করতে হবে, জেন্ডার মানে কি পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ। ইংলিশ যেটা বলা হয় কি ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, তো ডগ মানে কি, ডগ মানে হচ্ছে কুকুর, এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, এটাকে স্ত্রীলিঙ্গে করলে কী হবে, বিচ। ওকে, ডগ মানে হচ্ছে কুকুর অর্থাৎ ছেলে কুকুর, আর বিচ মানে হচ্ছে মেয়ে কুকুর বা মহিলা কুকুর, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্র্যান্ড মাদার মানে কি ঠাকুরমা, তার কী হবে, গ্র্যান্ডফাদার হবে, ঠাকুরদা হবে। এবার টাইগার মানে হচ্ছে বাঘ, তো বাঘিনী কী হবে, টাইগ্রিস হবে, TIGRESS, টাইগ্রিস মানে হচ্ছে বাঘিনী। তারপর হচ্ছে নেফিউ মানে হচ্ছে কি ভাইপো, এটা কী হবে, নিস, NIEC, নিস মানে হচ্ছে ভাইজি। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে 7 নম্বর থেকে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এখানে এই যে বাক্যগুলো দেওয়া আছে এগুলোর আমাদের মানে ইংলিশে এগুলো লিখতে হবে, ইংলিশে অনুবাদ করতে হবে। প্রশ্নের মান 1 করে 3টের জন্য 3 নম্বর দেওয়া আছে। প্রথম কী দেওয়া আছে, তোমার নাম কি, তোমার নাম কি কীভাবে লিখতে হয়, হোয়াট ইজ ইয়োর নেম, অর্থাৎ হোয়াট ইজ ইয়োর নেম এভাবে লিখতে হবে, তোমার নাম কি। তারপরে মিথ্যা কথা বলো না, তো মিথ্যা কথা বলো না কী লিখবে, ডু নট টেল আর লাই মানে হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা, তো মিথ্যা কথা বলো না। অথবা আমরা লিখতে পারি ডোন্ট টেল আ লাই, এই ডু নটটাকে ডোন্ট লেখা যেতে পারে সংক্ষেপে, ডোন্ট টেল আ লাই অথবা ডু নট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। আমার অনেক বন্ধু আছে, কীভাবে বলবো, আই হ্যাভ আ ম্যানি ফ্রেন্ডস এভাবে লিখতে পারি। তো আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, এখানে এ হবে না, যেহেতু অনেক বন্ধুর কথা বলা হয়েছে, তো আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। 8 নম্বর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে টোটাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে বর্তমান সময়ে কোনো কিছু ভার্বের যে কাজগুলো চলছে বা ঘটছে বা হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, সেইগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বই পড়ছি, তারা স্কুলে যাচ্ছে, তারা খেলছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করতে হয়, ইংরেজিতে কোনো বাক্য লিখতে গেলে প্রথমে আমাদের লিখতে হয় সাবজেক্ট, তারপর হয় ভার্ব, তারপর কি হয় অবজেক্ট হয়। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজিতে বাক্য লেখার ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা লিখবো তখন কি লিখতে হবে, তখন আমাদের প্রথমে তো সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে কী হবে, সাবজেক্টের পরে অ্যাম, ঠিক আছে, অ্যাম অথবা ইজ অথবা আর, ঠিক আছে, অ্যাম ইজ আর, এই যে কোনো একটি লিখতে হবে, অ্যাম অথবা ইজ অথবা আর সাবজেক্টের পর লিখতে হবে। তারপর লিখতে হবে আমাদেরকে ভার্বের যে প্রথম ফর্ম V1 যেটাকে বলা হয় সেটা লিখে তার সঙ্গে একটা ING এটা যুক্ত করতে হবে। তারপর যদি আমাদের অবজেক্ট থাকে বা কোনো কিছু থাকে সেগুলো আমাদের লিখতে হবে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে টেন্সের বাক্য লেখার ফর্মুলা। এটা প্রথমে লিখতে হবে সাবজেক্ট অ্যাম ইজ, আর তারপর অ্যাম ইজ আর যে কোনো একটা লিখতে হবে, তারপর ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের প্রথম যে ফর্ম 3টি করে ফর্ম হয়, প্রথম ফর্মের সঙ্গে ING যুক্ত করে লিখতে হবে, তারপরে বাকি যেটা আমাদের রয়েছে সেটা লিখতে হবে, অবজেক্ট বা অন্য কিছু। তো এখানে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে কি রহিমের পরে কী হবে, অ্যাম ইজ আর, 3টের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আয়ের পরে হবে অ্যাম, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার বা অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর হবে। তো এখানে যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো কী হবে ইজ হবে, তো রহিম ইজ। এখানে দেওয়া হচ্ছে ড্র এর সঙ্গে ING যোগ করে লিখতে হবে, তো কী হবে DRA
DRAWING, ড্রয়িং। তো রহিম ইজ ড্রয়িং আ পিকচার, রহিম একটি পিকচার বা ছবি আঁকছে, তো এখানে হবে ইজ ড্রয়িং। এরপর দেখো পরবর্তী যে আমাদের রয়েছে সেটা কী দেওয়া আছে নাম্বার বিতে, আই ড্যাশ রাইট আর লেটার। তো এখানে কী হবে, আয়ের পরে আমি কি বলেছি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই অ্যাম ইজ অথবা আই যে কোনো একটি লিখতে হবে সাবজেক্টের পরে। তো আয়ের পরে কী হয়, আয়ের পরে অ্যাম হয়, তো আয়ের পরে আমরা কী লিখবো, অ্যাম লিখবো। তো আই অ্যাম, এবার কী দেওয়া আছে রাইট, রাইট WRITING, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এখানে ইটা কিন্তু আর হবে না, ঠিক আছে। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, এভাবে লিখবো। তারপরে 9 নম্বর দেখে সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যানি টু, যে কোনো দুটি, এখানে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে সেই অ্যাডভার্বগুলোর নিচে এখানে কি বলা হচ্ছে, অ্যাডভার্বগুলোকে সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে, ঠিক আছে। সার্কেল মানে হচ্ছে কি গোল দেওয়া, তো গোল দিতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর। এখানে দেখো নাম্বার এতে যে প্রশ্ন আমাদের রয়েছে বলা হচ্ছে হি রান কুইকলি টু দ্য বাস স্টপ, মানে সে বাস স্টপের দিকে ছুটে মানে দৌড়ে গেল আর কি, ঠিক আছে। বাস স্টপের দিকে কুইকলি মানে হচ্ছে দ্রুততার সঙ্গে বাস স্টপের দিকে সে দৌড়ালো। তো দেখো এখানে অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে যে বিশেষিত করা বা ক্রিয়া সম্পর্কে যে শব্দের দ্বারা কোনো কিছু বোঝানো হয় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়া বলতে কি ভার্ব, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে রান, রান মানে হচ্ছে দৌড়ানো, অর্থাৎ দৌড়ানো কীভাবে দৌড়াতে বলা হচ্ছে, এখানে দ্রুত দৌড়াতে বলা হচ্ছে, কুইকলি, ঠিক আছে। এখানে দেখো দৌড়ানো সম্পর্কে কিছু বলা হচ্ছে এই কুইকলি শব্দ দিয়ে, তো এই কুইকলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তো এটাকে গোল করতে বলা হচ্ছে, এইভাবে তোমরা গোল করে দেবে, ঠিক আছে। পরেরটা যেটা রয়েছে নাম্বার বিতে, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। তো মানে দ্য টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ইজ থিঙ্কিং মানে ভাবছে, ডিপলি মানে গভীরভাবে ভাবছে। এখানে দেখো ভার্বটাকে আমাদের খুঁজতে হবে, ভাব কি, ভার্ব হচ্ছে থিঙ্কিং, থিঙ্ক মানে হচ্ছে কি ভাবা, এটা হচ্ছে ভার্ব। কীভাবে ভাবতে বলা হচ্ছে, ডিপলি মানে গভীরভাবে ভাবতে হবে, ভাবতে বলা মানে ভাবছে আর কি কে, শিক্ষক মহাশয়। তো দেখো এখানে ডিপলি এই শব্দটা মানে ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়া সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর নাম্বার সিতে, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় অন্যকে সাহায্য করি। তো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে আই অলওয়েজ ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা, ট্রাই টু হেল্প মানে সাহায্য করতে চেষ্টা করি। এই যে ট্রাই এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এই টু হেল্প দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ হয়ে যাবে, এটা হেল্পটা কিন্তু ভার্ব, তার আগে টু দেওয়া আছে, ভার্বের আগে টু বসে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। তো এখানে আমাদের মেন ভার্ব হচ্ছে ট্রাই, এটা হচ্ছে মেন ভার্ব। তো চেষ্টা কর মানে আমি সবসময় অন্যদের সাহায্য করতে চেষ্টা করি। তো এখানে দেখো চেষ্টা করি, চেষ্টা করার এখানে একটা মানে কীরকম চেষ্টা করি, সর্বদা মানে সব সমাজেই চেষ্টা করি। তো এখানে অলওয়েজ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, তো এটাকে হচ্ছে তোমরা এভাবে গোল করে দেবে, ঠিক আছে। ট্রাই অলওয়েজ এটাকে। 10 নম্বর থেকে আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্সেস, মানে পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর। প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল মানে কি, রাজধানী, রাজধানী কোথায়, কলকাতা। তো আমরা লিখবো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল বা কলকাতা রাজধানী হচ্ছে কলকাতা। এবার দেখো নাম্বার বিতে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, অর্থাৎ আসামের রাজধানী কোনটি। উত্তর লিখবে দিসপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, ঠিক আছে, দিসপুর হচ্ছে আসামের রাজধানী। তারপর হচ্ছে 11 নম্বর দেখে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস, এখানে যে কোনো একটি টপিকের ওপর এখানে বলা হচ্ছে কি 4টি বাক্য লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নাম্বার এতে, ইয়োর ভিলেজ, তোমার গ্রাম সম্পর্কে লিখতে হবে 4টি বাক্য, অথবা তোমার স্কুল সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি দেখো আওয়ার ভিলেজ মানে আমার গ্রাম সম্পর্কে 4টি বাক্য এখানে আমি লিখছি। তো প্রথমে লিখছি দেখো দ্য নেম অফ আওয়ার বিউটিফুল ভিলেজ ইজ নবগ্রাম, এখানে তুমি তোমার নিজের গ্রামের নামটা লিখবে, ঠিক আছে। ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস, মানে এটা আমাদের যে গ্রাম, এই গ্রামটা সবুজ মানে ফিল্ড মানে সবুজ মাঠ দিয়ে ঘেরা, স্যাডি ট্রিজ মানে হচ্ছে ছায়াযুক্ত গাছপালা দিয়ে ঘেরা, অ্যান্ড আ স্মল রিভার এবং একটি ছোট্ট নদী রয়েছে আর কি, ঠিক আছে। মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার ভিলেজ আর সিম্পল, অর্থাৎ আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে কি সিম্পল মানে কি সহজ সরল আর কি, ঠিক আছে। সরি সিম্পল ফার্মার সাধারণ কৃষক আর কি, হু লিভ পিসফুলি টুগেদার যারা শান্তিপূর্ণভাবে বসবাস করে। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। বিকজ দ্য এনভায়রনমেন্ট হেয়ার ইজ ভেরি ক্লিন অ্যান্ড ফ্রেশ, কারণ এখানকার যে পরিবেশ সেটা খুব সুন্দর এবং ফ্রেশ মানে হচ্ছে সতেজ বা টাটকা এরকম।
এরপর ইওর স্কুল সম্পর্কে একটা মানে প্যারাগ্রাফ আমরা এখানে কয়েকটা বাক্য 4টি বাক্য লিখতে বলা হচ্ছে, সেটাও আমরা দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে। তো প্রথমে লিখছি দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ খর্দা প্রাইমারি স্কুল। এখানে তুমি তোমার নিজের যে স্কুলের নাম সেই স্কুলের নামটা এই জায়গায় লিখবে। আওয়ার স্কুল বিল্ডিং ইজ ভেরি বিগ, আমাদের স্কুলের যে বিল্ডিং সেটা খুব বড়। নিট মানে কি পরিষ্কার, অ্যান্ড বিউটিফুলি পেইন্টেড, এবং খুব সুন্দরভাবে রং করা। There are 5 teachers and about 100 students in our school. আমাদের স্কুলে প্রায় 5 জন টিচার রয়েছেন এবং প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে। Our teachers love us very much. আমাদের শিক্ষকরা আমাদের খুব ভালোবাসে। And teach us with great care, এবং আমাদেরকে খুব যত্ন সহকারে পড়াশোনা করান। ওকে, তো এইভাবে আমরা লিখলাম। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালো পড়বে, এবং যে লেসনগুলি তোমাদের পরীক্ষায় রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে, লেসনগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে। প্রত্যেকটা লেসনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।